সাহিত্যে যে চিন্তাগুলো বিকশিত হয় বা যে চিন্তাগুলো পোর্ট্রে করে সাহিত্য, সেই চিন্তাগুলো আসলে কীভাবে তৈরি হয়, বা আমরা যেটাকে জ্ঞান বলে আদতে জানি, সেই জ্ঞানটা আসলে সাহিত্যে কীভাবে পুশিন হয়। আমরা অনেকে ইডিওলজি বলে জানি, কালচারাল হেজিমনে নানাভাবে এটা কয়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, অ্যাপারেটাস অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট আর কি, মানে শুনতে খুব ভালো লাগে বাট বোঝা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, কোনো লিটারেচারই আসলে একটা ইডিওলজির বাইরে কাজ করে না, তার একটা উদ্দেশ্য আছে, মোটিভস আছে, যার কারণে সেটা টাকা দিয়ে একাডেমিতে পড়ানো হয় বা বইটাকে ক্লাসিক মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, আমরা শুনি না এটা হচ্ছে ক্লাসিক বই। ঠিক আছে, তো এত বই আছে, তো ওই বইটাকে কেন ক্লাসিক দেওয়া হলো, তাই না? আপনারা যদি ইংলিশ লিটারেচার শেক্সপিয়ারের দিকে তাকান, তার আসলে সাহিত্য মার্গীয় যে ধারণা সেটা অতটা উন্নত নয়। আপনি যদি ফ্রেন্সের দিকে তাকান সেদিক থেকে, তবুও শেক্সপিয়ারকে ক্লাসিক করা হয়েছে, কারণ হচ্ছে ইংরেজি সাহিত্য বা কালচার বিকশিত করানোর জন্য। লাইক দ্যাট। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকের আলোচনায় আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো যে আসলে জ্ঞান কীভাবে আসছে, বা আমরা জ্ঞান বলতে কী বুঝি। এটা একটা ধারণা, এটা সবচেয়ে ভালো ধারণা আছে হচ্ছে আমরা বাইবেল থেকে নিতে পারি, যেহেতু আমরা সবাই এখানে আব্রাহামিক রিলিজিয়নের, খ্রিস্টান, ইহুদি, মুসলিম সবগুলো তো আব্রাহামিক রিলিজিয়ন, ইব্রাহিমের সন্তানদের রিলিজিয়ন। সো এখান থেকে আমরা রেফারেন্স নিতে পারি টু গেট দ্য আইডিয়া অফ ইট। তো ফার্স্ট অফ অল আপনারা অনেকেই প্যারাডাইস লস্ট পড়েছেন, যেহেতু আমি তাত্ত্বিক নই, থিওলজির লোক নই, এই জন্য আমি লিটারেচার থেকে রেফারেন্স দিব। মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছেন। ঠিক আছে, পৃথিবীতে অনেকেই মনে করে যে ধরেন আমি একটা ভুল করলাম, তো মানুষ বলে সবই তো স্রষ্টার ইচ্ছাতেই হয়, তো আমি ভুল করলে দায়টা তো স্রষ্টার উপরেই যাবে। এরকম অনেক দাবি আমি দেখেছি, ইউটিউবেও আসে, অনেক ইন্টারন্যাশনাল স্কলারও এই ধরনের কথাবার্তা বলেন। তো এটার একটা খুব ভালো এক্সাম্পল প্যারাডাইস লস্টে দিয়েছেন মিল্টন। উনি বাইবেল থেকে নিয়েছেন, মানে আদম অ্যান্ড ইভ, আপনার ঘটনাটা জানেন, প্যারাডাইস থেকে যখন তাদের বের করে দেওয়া হয়, এই ঘটনাটার ভিতরেই জ্ঞান জিনিসটা আছে। কিভাবে? স্রষ্টা হচ্ছে মানুষকে আসলে রাইট অ্যান্ড রং, এই দুইটা জিনিস মানুষের ভেতরে ইনেট দিয়েছেন। কিভাবে? যখন তারা ভুলটা করলো, ভুলটা ওইখানে যখন হলো, তখন তারা স্রষ্টার কাছে ক্ষমা চেয়েছিল। আপনারা অনেকেই কিশোর সংশোধনাগার জিনিসটা জানেন, বাংলাদেশেও আছে। অল্প বয়সে যদি ভুল করে তাকে কোথায় পাঠানো হয়? জেলে, সংশোধনাগারে। তারপর সে যদি সংশোধিত হয়, তারপর তাকে সাধারণ লাইফে আবার ব্যাক করানো হয়। ওরা যখন ভুলটা করলো, তখন ক্ষমা চাওয়ার পরে স্রষ্টা বললো যে ঠিক আছে, তোমাদেরকে আমি একটা কিশোর সংশোধনাগারে পাঠালাম, কিন্তু সংশোধনাগারে যেতে হবে, তো যাওয়ার জন্য আপনাকে কী দেওয়া হলো? আমানত দেওয়া হলো। এটা হচ্ছে সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলছে কুরআনে। যেহেতু আমি বললাম যে যারা কিতাবে বিশ্বাস করে তাদের 4টা কিতাবেই বিশ্বাস করতে হবে, যে কিতাবগুলো এখনও বর্তমান আছে, কিছু কিছু হয়তো ফুলি পাওয়া যায় না। সো এই আমানতটা কি? স্রষ্টা বলছে আমি পাহাড়কে বললাম তুমি আমানত গ্রহণ করো, আমি নদীকে বললাম, তারা সেটা গ্রহণ করতে মানে সক্ষমতা প্রকাশ করে নাই, যার ফলে সে মানুষ সৃষ্টি করছে, এবং মানুষ বলছে যে আমি এটা গ্রহণ করব। পরে বলছে মানুষ হচ্ছে বেঈমান এবং তারা এটা রক্ষা করতে পারে নাই। সেটা কি? মানুষকে স্রষ্টা ওই সময়ে ওদের যখন পৃথিবীতে পাঠাবে, তখন তাদেরকে দুইটা জিনিস দান করেছেন। দুইটা মানে একটা জিনিসই, সেটা হচ্ছে জ্ঞান। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভেতরে, সে বই পড়ুক নাই পড়ুক, সে যখন ভুল করে তার কনসিয়াসনেস ডিরেক্টলি বলে দেয় এটা রাইট আর রং। এটার জন্য পৃথিবীর কোনো বই পড়ার দরকার নেই, নাথিং। এটা ইনেটলি মানুষের ভিতরে আছে। এমনকি মডার্ন সায়েন্স, আপনি প্লেটোর কথা চিন্তা করবেন, সে আইডিয়ালিজমের কথা বলেছে যে আমরা একটা ভাব থেকে বাস্তবে আসছি। প্লেটো স্বীকার করছে। ইভেন যারা নোম চমস্কি পড়ছেন, এখানে লিঙ্গুইস্টিক্স আছে, খুবই রিলিভেন্ট নাও, সেও বলছে ইনেটিজম, মানে মানুষের ভেতরে ভাষা শেখার স্ট্রাকচার রয়েছে, মানে সে স্রষ্টা প্রদত্ত এই বিষয়টাকে অ্যাকনলেজ করছে। তার মানে আমরা যে জ্ঞানের বাইনারিতে হাজির হচ্ছি, ইজ ইট রাইট আর রং, এটার জন্য আসলে পৃথিবীতে কোনো বই পড়ার আসলে দরকার নাই, মানুষের ভেতরে এটা অটোমেটিক্যালি আছে, এবং ওইখান থেকে আসলে মানুষের ভেতরে জ্ঞান জিনিসটা চলে আসছে। মানে সেই জিনিসটার ভেতরে এবার অনেকে বলবে তাহলে আমার যদি রাইট অ্যান্ড রঙের জ্ঞান দিয়েছে, তাহলে স্রষ্টা কীভাবে আমাকে বিচার করবে? স্রষ্টা বলছে আমি তোমাকে রাইট অ্যান্ড রং দুটাই দিলাম, কিন্তু তোমাকে আরেকটা জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে উইল। তোমাকে আমি ফ্রি ইচ্ছা দিয়েছি যে ওয়েদার ইউ উইল ওবে অর নট, এটা তোমার হাতে থাকবে। কিশোর সংশোধনাগারের পরে যদি আপনি আবারও ভুল করেন, তাহলে এবার কি আপনার কিশোর সংশোধনাগারে পাঠাবে? সোজা জেল। সো আমরা যেখান থেকে পাচ্ছি যে আমাদের জাহান্নামে যাবে, অনেকে বলে না, এই কনসেপ্টটা সব ধর্মই প্রায় আছে। কীভাবে আসলো? কারণ হচ্ছে আমরা আসলে হেভেনেই ছিলাম, তাই না? সো আমরা ওটাতেই ফেরত যাবো, যেটাকে আমরা জান্নাত বলছি, কারণ আমাদের সৃষ্টি করে ওখানে রাখা হয়েছিল। সো আমরা যদি এখানে মিস্টেকটা করি, দেন আমাদের আসল শাস্তি দেওয়া হবে, মানে আমাদের এখন শাস্তি দেওয়া হয় নাই ফর দ্যাট মিস্টেক। তার মানে জ্ঞান কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে, আপনি ধর্মের দিক থেকে চিন্তা করেন আর মেটা ন্যারেটিভের কারণে পৃথিবীতে আসলে মূল জায়গাটা একটা জায়গায় দাঁড়ায় আছে, মানে একটা গল্পই তো ছিল আদম এন্ড ইভের, তাই না? ওখান থেকে প্রত্যেকেই আমরা চলে আসছি, ফলে ওই জ্ঞানটা কিন্তু আমরা সঞ্চারিত হিসেবে পেয়েছি। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। তারপরে যেটা আসে সেটা হচ্ছে মানুষের উইল টু পাওয়ারের কারণে মানুষ তার মতো করে পৃথিবী ইচ্ছা মতো যা ইচ্ছা করার সুযোগ পেয়েছে। ঠিক আছে, তার মানে সে প্রথম অর্ধে যখন সে ভাষা সৃষ্টি করেছে, প্রথম অর্ধে সে নিজের মতো করে জ্ঞানকে বিনির্মাণ করেছে, তৈরি করেছে। কোনটা রাইট কোনটা রং সে নিজেই জাস্টিফাই দেওয়ার চেষ্টা করেছে। আপনারা অনেকে রেনে দেকার্ট পড়েছেন, বলেছে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, আমি যা বলিব ওইটাই জ্ঞান, মানে আমার চিন্তার ভেতরে যা আসবে সেটাই জ্ঞান, সেটাকে জ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করা হবে। রবীন্দ্রনাথ বলছে যে আমি আপন মনেরও মাধুরী মিশায় তোমারে করেছি রচনা, মানে আমি যে জ্ঞান সৃষ্টি করছি
সেটা আমি আপন ও মনের ও মাধুরী মিশায়ে নিজেই রচনা করছি। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। আমরা কতজন জ্ঞান তৈরি করতে পেরেছি, এটা একটা প্রশ্ন। তাহলে কারটা আমরা জ্ঞান বলে নিচ্ছি আর কারটা নিচ্ছি না, দ্যাটস আ কোশ্চেন। রবীন্দ্রনাথ নাই বললো সে বড় সাহিত্যিক ছিল, আমরা মানলাম, সেটা ঠিক আছে। তাহলে আমি বললে কি এটা জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হবে? এখানে আমরা অনেকেই আছি, যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, মনে করি যে মেজরিটি ইজ এভরিথিং, তাই না? সো আমরা সবাই মিলে একদিকে ভোট দিয়ে দিলাম, ওটা কি জ্ঞান হিসেবে কাউন্ট হবে? কিসের বেসিসে হচ্ছে? দ্যাটস ইট। এই জ্ঞান যে জায়গা থেকে হাজির হয়, মানে আমরা সাহিত্যে যে জিনিসটাকে জাজ করি, দেখি, এটা একটা লেন্স আছে, চশমা আছে আর কি। পৃথিবীকে আমি যেভাবে দেখবো, যে চশমা দিয়ে দেখবো ওইরকম লাগবে। আপনি যদি নীল চশমা পরেন, পৃথিবী নীল লাগবে, কালো চশমা পরলে কালো লাগবে। এই যে জ্ঞান যেখানে দাঁড়ায়, এটাকে বলে এপিস্টম, মানে কোন জায়গা থেকে জ্ঞানটা তৈরি হচ্ছে। এটার একটা বড় সমস্যা আপনার পৃথিবীতে দেখতে পাবেন। যেমন আমাদের দেশের বামপন্থীদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বড় প্রবল। কীরকম? ধরেন মার্কস যে সময়ে তার ক্যাপিটালিজম আলোচনা করছে, ওই সময় জার্মানির যে অবস্থা ছিল, বাংলাদেশে কি এখন সেই অবস্থা আছে? ওই সময় পুরো ওয়ার্ল্ডের যে অবস্থা ছিল, সেই অবস্থা আছে? ক্যাপিটাল জিনিসটাই অনেকে বুঝে না, তারা থিওরি প্রয়োগ করে। ক্যাপিটাল হইতে গেলে আপনাকে সঞ্চয় করতে হবে। ধরেন আমি 1 লক্ষ টাকা ইনকাম করি, মাস শেষে দেখা যায় আমি 10,000 টাকা ধার করে চলতেছি। আই ডোন্ট হ্যাভ এনি ক্যাপিটাল অ্যাট অল। অনেকে মনে করে টাকা থাকলেই ক্যাপিটালিস্ট হয়ে গেছে। ক্যাপিটাল কোনটা? যেটা আমি ইনভেস্ট করতে পারি এবং তাতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবে, যে সঞ্চয়টা আমি ইনভেস্ট করলে। তো বাংলাদেশের লোকের ক্যাপিটালই নাই, অলমোস্ট লোকেরই। আপনি হিসেব করে দেখবেন যে 50% লোকের কি নাই? ব্যাঙ্ক অ্যাকাউন্টই নাই, তাই না? সবাই মনে করে ব্যাংকে টাকা রাখলে আবার উদাও টুদাও হয়ে যায় কিনা। দ্য রিয়েলিটি, বাংলাদেশের ব্যাংক তো এমনি ব্যাংক নিজেই পালায় যায়। তো যার কারণে এখানে ক্যাপিটাল বিকশিত হয় না। সো আমি সারাদিন যদি মার্কসিস্ট থিওরি আওড়াই, এখানে আসলে ওয়ার্কআউট করবে না। পজিশনটা এরকম আসে নাই, ঠিক আছে? তার মানে জ্ঞানের একটা এপিস্টম থাকে, একটা স্পেস থাকে, একটা টাইম থাকে, প্রত্যেকটা জায়গাতে সে আবদ্ধ। হ্যাঁ, কিছু কিছু আইডিয়া যেটা সব জায়গায় সময়ের সাথে সাথে দেখা যায় যে এখানে প্রযোজ্য হচ্ছে। যখনই আমাদের রেভলিউশন হচ্ছে, তখন আমরা কি করছি? আমরা কিউবা থেকে বিভিন্ন স্লোগান ধার করে আনছি, তাই না? ইনকিলাব জিন্দাবাদ, আমরা বিভিন্ন মার্কসিস্ট থিওরি ব্যবহার করছি। এভরিথিং যেখানে যেটা আছে, এটা আমাদের তখন নেসেসিটি হয়ে উঠছে, যার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে ধার করছি। তো প্রথম পর্যায়ে আমি কথা বললাম যে মানুষ তার নিজের মতো করে জ্ঞান সৃষ্টির একটা চেষ্টা করেছে, কিন্তু একটা সময় এসে মানুষ আসলে নিজেই ওইটার স্লেভ হয়ে গেছে। মানে সে আর নিজের মতো করে জ্ঞান সৃষ্টি করতে পারে নাই, বরং জ্ঞান দ্বারা সে নিয়ন্ত্রিত হয়েছে, কন্ট্রোলড হয়েছে। যেটা নিয়ে আমি গতদিন কথা বলতে চেয়েছিলাম, সামহাউ আই ডিডন্ট ডু দ্যাট। বাট টেক্সটের ভেতরে যে জ্ঞানটা আসে, সেই জ্ঞানটা কি আমরা নিয়ন্ত্রণ করছি আদৌ? ইয়েস অর নো? ধরেন আপনি ছোটবেলা থেকে একজন যাচ্ছে রাস্তা দিয়ে, সে সিগারেট ফুঁকতে ফুঁকতে যাচ্ছে, এটা খুব নর্মাল ইন দ্য ক্যাম্পাস। সো আপনার প্রথমেই মনে হলো, ইস বড় ভাইটা এত ভালো ছেলে নষ্ট হয়ে গেল, তাই না? জাজমেন্ট ইটস কামিং দেয়ার, আমাদের ব্রেনে আসছে। আবার যে একটু লিবারেল টাইপের, আই মিন যে নিজেও স্মোক করে থাকে, ইটস নর্মাল, সে যে বলতো ভাই একটা দেন, তেমন যায়। সো তার মানে হচ্ছে যে আমরা প্রতি মুহূর্তে কীভাবে জাজমেন্ট করি, এটার একটা নির্ণায়ক আছে, এটা একটা মিডিয়াম আছে। সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে কী পড়ি, কোন সমাজে বড় হই, তারা আমাদের আসলে এই জিনিসটা শিখেছে, হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট। সো আমি এই জন্য স্টুডেন্টের বলি যে আপনি যদি কোনো একটা লিটারেচার পড়েন, নন ফিকশন পড়েন, এটা যদি ক্রিটিক্যালি না পড়তে পারেন, তাহলে ইট উইল বি ডেঞ্জারাস ফর ইউ। কারণ নেক্সট টাইম আপনি যখন জাজ করতে যাবেন, ওই জায়গা থেকে আপনার জাজমেন্ট তৈরি হবে, ওই বইয়ের ওপর থেকে জাজমেন্ট তৈরি হবে, যেটা আপনি ক্রিটিক্যালি পার্টি করেন নাই, বিশ্বাসই করে ফেলছেন। ধর্মগ্রন্থ বাদ দিয়ে যে গ্রন্থ মানুষের আছে, প্রত্যেকটা ত্রুটি আছে। সো আমরা ওটা একদম বিশ্বাসই করি না, বই লেখা আছে, সুতরাং এটাই হবে পৃথিবীতে, এটাই করতে হবে। তার মানে আমরা যদি ক্রিটিক্যালি এই জিনিসটা না দেখতে পারি যে আসলে এই কনস্ট্রাকশন কীভাবে হচ্ছে, আমি যে ভাবছি যে এই জিনিসটা খারাপ, আমি কেন ভাবছি, দ্যাটস দ্য কোশ্চেন, দ্যাটস দ্য থট ইন লিটারেচার। মানে ওইটা পুশ করা হয়েছে আপনার ভেতরে, যেটা আপনি এখন রিপ্রোডিউস করছেন। আর ইউ ক্লিয়ার? এই জিনিসটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে যে হোয়াট ইজ মিডল ক্লাস। আমরা বলি যে, আমরা খুব ভালো শব্দ দিয়ে বলি, মিডল ক্লাসের বাংলা কি? মধ্যবিত্ত, খুব সুন্দর শব্দ। কিন্তু শেয়ার মার্কেটে এটাকে কী বলে? ব্রোকার। বাংলায় কি বলে তাহলে? কিসের দালাল? মানে জ্ঞান একজনরা আসলে তৈরি করে, এটা আমি একটু পরে উদাহরণ দিব যে কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে। জ্ঞান একটা গ্রুপ তৈরি করে, এবং আমার জ্ঞানটা যেহেতু রিপ্রোডিউস করা দরকার, ধরেন আমি একজন বিজনেসম্যান, তো আমার একটা জুতা আমি তৈরি করি যেটার মূল্য 50 টাকা, এটা বিক্রি করবো কার কাছে? যারা গরিব শ্রেণী তাদের কাছে। এই গরিব ওই গরিব না, কিন্তু অর্থনৈতিক গরিব, ঠিক আছে? গরিব অনেক রকম হতে পারে, মনের গরিবও হতে পারে। সো অর্থনৈতিক গরিবের কাছে বিক্রি করবো, কিন্তু আমার জায়গা থেকে তো আমি ওর কাছে যাইতে পারবো না। সো আই নিড টু হায়ার সামবডি, যে ওই গরিব, সে আমার এই জিনিসটা ওর কাছে সেল করবে। তাহলে আমি কী করবো? ঠিক আছে, আমাকে বিজনেস স্টাডিজ বানাইতে হবে, মানে আমার যে বিজনেস থিওরি আছে ওকে বুঝাইলাম, ও কী করবে? গরিবের কাছ থেকে প্রোডাক্ট এনে আমার কাছে দিবে, আমি কিছু কমিশন তাকে দিব। দিস ইজ দ্য মিডল ক্লাস। এই পৃথিবীতে যত রকম রেভলিউশন, যত রকম ঝামেলা মানে সাস্টেইন করছে, ফ্যাসিজম, এটার একমাত্র প্রতিভা এই মিডল ক্লাস, যাদেরকে আপনি বলেন সিভিল সোসাইটি। কারণ ওপর ক্লাস ভেঙে গেলে লস কাদের হবে? জ্ঞানের ক্ষেত্রে ব্যাপারটা তাই। মার্কস বলছে যে আমরা আসলে
আমার আপনের মনেরও মাধুরী মিশায় সব কিছু রচনা করি না, বরং আমরা সমাজের ভেতর থেকেই শিখি যে আমরা কীভাবে পৃথিবীকে দেখব। ঠিক আছে, মানে আমার চিন্তাটাকে আসলে নিয়মিত কন্ট্রোল করা হচ্ছে, কারণ টেক্সট বইয়ের উপর আমার হাত নাই। আপনারা বারবার বলেন যে ইতিহাস ভুল পড়ানো হচ্ছে, তাহলে রিয়েল ইতিহাস কোথায়? তাই না, কিছুদিন আগে ভাইরাল হলো যে আমাদেরকে সব ভুল পড়ানো হয়েছে, তাহলে সত্যটা কোথায়? তার মানে আমরা যে চিন্তাটা করছি সেই চিন্তা সাহিত্যের ভেতরে একটা ডমিনেন্ট গ্রুপ নির্ধারণ করছে যে তাদের কি পড়ানো হবে, এবং আমরা সেটাই পড়ছি। এবং আমরা যখন দ্বিতীয়বার চিন্তা করছি ওই বিষয়ে, তখন তাদের মতো করেই চিন্তা করছি আসলে। মানে ওই চিন্তাটা আমার আর থাকছে না, কিন্তু প্রতি মুহূর্তে আমরা ভাবছি আমরা স্বাধীন, প্রতি মুহূর্তে ভাবছি যে আমরা